তো আজকে আমরা আলোচনা করব পাওয়ার জেনারেশনের ইকোনমিক্স নিয়ে, অর্থনীতি। ঠিক আছে, কিভাবে পাওয়ার জেনারেট করলে মোর ইকোনমিক্যাল হবে, অর্থনৈতিকভাবে সাশ্রয়ী হবে। ঠিক আছে, তো একটা পাওয়ার স্টেশন আমাদেরকে পাওয়ার সাপ্লাই করে এবং অনেক কনজিউমারের রিকোয়ারমেন্ট সে মিট করে। ঠিক আছে, কনজিউমারদের বিদ্যুৎ দরকার, আমাদেরকে বিদ্যুৎ সে জেনারেট করে দেয়। তো এই যে সে জেনারেট করতেছে, এখানে তো ইচ্ছা মতো জেনারেট করলে অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি। ঠিক আছে, আমাদের বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করে প্ল্যান গুলাকে চালাইতে হবে, যে কিভাবে চালাইলে প্ল্যান গুলা আমাদের লাভ বেশি হবে, লস কম হবে। তো ইকোনমিক্স কি? ইকোনমিক্স অফ পাওয়ার জেনারেশন হচ্ছে যে এখানে বলা হচ্ছে, দেখো, দি আর্ট অফ ডিটারমাইনিং দ্য পার ইউনিট কস্ট অফ প্রোডাকশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি ইজ নোন এজ ইকোনমিক্স অফ পাওয়ার জেনারেশন। এটা দেখো, এটাকে একটা শিল্প বলা হয়েছে, আর্ট। কি? এই শিল্পের মাধ্যমে কি বের করবা? পার ইউনিট উৎপাদন খরচ কত এনার্জির, সেটা বের করবা। ঠিক আছে, অনেক ক্ষেত্রে এটা ইজি, অনেক ক্ষেত্রে এটা কমপ্লেক্স। যখন অনেকগুলা প্লান্ট একসাথে চলে, অনেকগুলা সিস্টেম একসাথে রান হয়, তখন এক ধরনের হিসাব, একটা সিঙ্গেল ইউনিটের জন্য এক ধরনের হিসাব। ঠিক আছে, তো পাওয়ার জেনারেশনের যে ইকোনমিক্স, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম হয়ে দাঁড়াইছে এখন আমাদের জন্য, কারণ এখন আমাদের বিভিন্ন ধরনের পাওয়ার প্ল্যান্ট চলে আসছে, সবগুলো ইন্টারকানেক্টেড। কত কষ্ট হচ্ছে, এটার অ্যাকচুয়াল হিসাব কিতাব কিভাবে হবে, এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা আমাদের অ্যানালাইসিসের বিষয়। এখানে কি বলেছে দেখো, এ কনজিউমার উইল ইউজ ইলেকট্রিক পাওয়ার অনলি ইফ ইট ইজ সাপ্লাইড এট রিজনেবল রেট। বলা হচ্ছে কনজিউমার ইলেকট্রিক পাওয়ার ব্যবহার করবে যদি এটা আমরা রিজনেবল রেটে তাকে দেই। ঠিক আছে, আমি যদি এমন রেটে দিলাম যে এটা অ্যাফোর্ডেবল না, তাহলে তো কনজিউমার এটা ওইভাবে ব্যবহার করবে না। ঠিক আছে, তখন সবাই নিজ নিজ জেনারেটিং স্টেশন তৈরি করার চেষ্টা করবে, ছোট ছোট সোলার প্ল্যান্ট, উইন্ড প্ল্যান্ট এনে চালানোর চেষ্টা করবে। তাহলে আমার এমন রেটে রাখতে হবে যাতে কনজিউমাররাও আগ্রহী হয়। ঠিক আছে, তো এই জন্য পাওয়ার ইঞ্জিনিয়ারদের কনভিনিয়েন্ট মেথড বের করতে হয়, যে ইলেকট্রিক পাওয়ার কিভাবে সবচেয়ে চিপ রেটে আমরা জেনারেট করতে পারি। ঠিক আছে, তো আমাদের এই পাওয়ার জেনারেশনের ইকোনমিক্স বুঝতে হলে কিছু জিনিস অবশ্যই আগে থেকে এবিসির মতো জেনে রাখতে হবে। একটা হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট কি? কস্ট অফ ইউজ অফ মানি ইজ নোন এজ ইন্টারেস্ট। আর পাওয়ার স্টেশন একটা হিউজ ক্যাপিটাল দিয়ে তৈরি করা হয়। এটা এখানে তো অনেক ভারী ভারী যন্ত্রপাতি লাগে, অনেক ক্ষেত্রে জায়গা জমিও কিনা কিনা লাগে। ঠিক আছে, যন্ত্রপাতি গুলাও হেভি হেভি মেশিনারি ইউজ করা হয়, ল্যান্ডের উপর বিভিন্ন ধরনের স্ট্রাকচার তৈরি করা হয়, হিউজ ক্যাপিটাল দিয়ে তৈরি করা হয়। তো এই মানিটা আসে কোথা থেকে? এই মানিটা অ্যাকচুয়ালি ব্যাংক অথবা ফাইন্যান্সিয়াল স্টুডেন্ট ইনস্টিটিউশন থেকে আসে। এটা তো আর এমনি আসে না, কিভাবে আসে? লোন হিসেবে আসছে। লোন নেয়, অমুকে লোন দেয়, ব্যাংক লোন দেয়, অমুক কান্ট্রি লোন দেয়, গভর্নমেন্টে লোন দেয়। ঠিক আছে, তারপরে বড় বড় শিল্প উদ্যোক্তারা তারা লোন দেয়। তাইলে আহ, এইটা তো পে করতে হবে এবং এটার একটা অ্যানুয়াল ইন্টারেস্ট থাকবে, যেহেতু জিনিসটাই হয় লোনের উপরে। তো ইভেন ইফ কোম্পানি হ্যাজ স্পেন্ড আউট অফ ইটস রিজার্ভ ফান্ডস, যদি কোম্পানি তার রিজার্ভ ফান্ডও স্পেন্ড করে ফেলে, ইন্টারেস্ট মাস্ট স্টিল বি অ্যালাউড ফর। ইন্টারেস্ট কিন্তু দিতে হবে নাকি, মাস শেষ, বছর শেষ, লোনের ইন্টারেস্ট তো দিতে হবে। ঠিক আছে, এই যে বলা হচ্ছে, সিন্স দিস অ্যামাউন্ট কুড হ্যাভ আর্নড ইন্টারেস্ট ইফ ডিপোজিটেড ইন ব্যাংক। মানে মনে করো তোমার একটা প্রতিষ্ঠান আছে, তুমি অল্টারনেট হিসাবে কি করলা, আবার এই টাকাটা, তোমারই টাকা আছে, তুমি লোন নিচ্ছ না, তুমি নিজেই এক ব্যবসা থেকে
ইনভেস্ট করলা তো একটা পাওয়ার প্ল্যান্টে, তাহলে তোমার নিজের ব্যবসা হলো, তোমার একটা এক্সপেকটেশন থাকবে না এখান থেকে যাতে এত ইন্টারেস্ট আছে, কারণ টাকাটা ব্যাংকে রাখলে তো আমি ইন্টারেস্ট পাইতাম, ঠিক আছে, বা আমি অন্য খাতে খাটাইলে টাকা পাইতাম। তাহলে নিজে ব্যবহার করলেও একজন ইনভেস্টরের এক্সপেকটেশন থাকবে যে এখান থেকে যাতে ইন্টারেস্ট আসে, ঠিক আছে, এবং এক্সপেকটেশন থাকবে যে ব্যাংক থেকে যাতে বেশি আসে, তাই না, এখানে ব্যাংক থেকে যাতে আমার বেশি লাভ হয়, ঠিক আছে। Therefore, while calculating the cost of production of electrical energy, the interest payable on the capital investment must be included. এর জন্য যখন আমরা কস্ট অফ প্রোডাকশন বের করব ইলেকট্রিক্যাল এনার্জির জন্য, the interest payable on the capital investment must be included. তাইলে আমার পেয়েবল ইন্টারেস্টটাও হিসাব করতে হবে আমার মূল টাকার সাথে, যে এটার সাথে এত ইন্টারেস্টও আমার দেওয়া লাগবে, এটার সাথে এত ইন্টারেস্টও আছে, যদি আমি ব্যাংক থেকে লোন না নেই তাও হিসাব করতে হবে। তো the rate of interest depends upon market position and other factors and vary from 4% to 8% per annum. তার মানে এখান থেকে আমরা কি জানতে পারলাম, যে এটা তো সব ব্যবসার ক্ষেত্রেই কমন, যে মার্কেট ইন্টারেস্ট, মার্কেট পজিশন বিভিন্ন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে এই ইন্টারেস্টের রেট কেমন হবে। তো এইটা বছরে 4 থেকে 8% পর্যন্ত ইন্টারেস্ট ভেরি করতে পারে, ঠিক আছে। আরেকটা যে হচ্ছে ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন বাংলা হচ্ছে অবচয়, তাই না, ইন্টারেস্ট তো লাভ, ডেপ্রিসিয়েশন তো অবচয়, নট অপচয়, ঠিক আছে, ওয়েস্ট না, ডেপ্রিসিয়েশন মানে অবচয়। মানে অবচয় কি জিনিস? The decrease in the value of power plant equipment and building due to constant use is known as depreciation. মানে হচ্ছে তুমি একটা প্ল্যান্ট বানাইছো, তুমি এটা 1 কোটি টাকা দিয়ে বানাইছো, এখন আজ থেকে 1 বছর পরে এটার দাম কি 1 কোটি টাকা থাকবে? এটা জিনিসপত্র ব্যবহার করছো, মেশিনারি ইউজ করছো, চালাচ্ছ, তাহলে এই যে অ্যাসেটটার মূল্য এখন তো আর 1 কোটি নাই, এটা ব্যবহার করার ফলে এটার মূল্য মনে করো 10 লাখ টাকা কমে গেছে, তাই না। এই জিনিসটা এখন বেচলে 1 কোটি টাকা বেচা যাবে না, এটার মূল্য কমে যাবে। তাহলে একটা জিনিস ইউজ করতে করতে যে এর মূল্য কমে যায়, এটাকে বলে ডেপ্রিসিয়েশন। তাহলে এই জিনিসটাও আমার হিসাবে থাকতে হবে, যে আমি চিন্তা করলাম আমার এই প্ল্যান্টের দাম 1 কোটি টাকা, এটা তো 10 বছর আগে 1 কোটি টাকা ছিল, আজকে বিক্রি করলে এটা কত, এটা 50 লাখ টাকা পাওয়া যাবে, তাহলে 50 লাখ টাকা হয়েছে ডেপ্রিসিয়েশন, ব্যবহার করতে করতে ক্ষয় হয়ে গেছে এই টাকাটা, ঠিক আছে। If the power station equipment were to last forever, then the interest on the capital investment would have been only charge to be made. যদি এমন হইতো যে পাওয়ার স্টেশন বানাইছো, এটা মানে আজীবন টিকবে, সিউরিটি দিতে পারতেছো, তাইলে শুধু ইন্টারেস্ট হিসাব করলেই হইতো। কিন্তু এই প্ল্যান্ট তো একদিন বন্ধ হয়ে যাবে, একদিন নষ্ট হয়ে যাবে, তাইলে ধীরে ধীরে এর দাম আস্তে আস্তে কমতেছে, এই অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনটা আমাদেরকে হিসাব করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আলোচনা করি কস্ট অফ ইলেকট্রিক্যাল এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জির দাম, ঠিক আছে। দ্য টোটাল কস্ট অফ ইলেকট্রিক্যাল এনার্জি, এটাকে 3 ভাগে ভাগ করেন, এক হচ্ছে ফিক্সড কস্ট, সেমি ফিক্সড কস্ট, রানিং অর অপারেটিং কস্ট। ইলেকট্রিক্যাল এনার্জি প্রডিউস করতে আমাদের কস্ট গুলা কি কি? It is the cost which is independent of maximum demand and units generated. মানে ম্যাক্সিমাম ডিমান্ড আর ইউনিট জেনারেটেড কত হইছে এর উপর এটা ডিপেন্ড না, তুমি কত ইউনিট জেনারেট করছো এটা দেখার বিষয় না, ম্যাক্সিমাম ডিমান্ড কত এটা দেখার বিষয় না। এর বাহিরেও কিছু ফিক্সড কস্ট আছে না, যে প্ল্যান্ট চলুক না চলুক, এত ইউনিট করুক, কিছু কস্ট এমনিই হবে, ওই সব কস্টকে বলা হচ্ছে ফিক্সড কস্ট, ঠিক আছে, কত ইউনিট জেনারেট হয়েছে এর উপর ডিপেন্ড না। তো এগুলা কি? The fixed cost is due to the annual cost of central organization, interest on capital, cost of land and salaries of high official. মনে করো কোনো বিদ্যুৎ উৎপাদন করো নাই, কর্মচারীদের বেতন দিতে হবে না, যে লোন নিচ্ছ, যেটা নিয়ে প্ল্যান করছো, এই ক্যাপিটাল ল্যান্ডের কস্ট এটাও তো দিতে হবে, এটা তো ফিক্সড কস্ট। সেন্ট্রাল যে অর্গানাইজেশনের কস্ট, এগুলো হচ্ছে ফিক্সড কস্ট, যে কত ইউনিট জেনারেট এর উপর ডিপেন্ড না। The annual expenditure on the central organization and salaries of high official is fixed
since it has to be met whether the plant has high or low maximum demand। ওই যে আমি যেটা বললাম আর কি, যে ম্যাক্সিমাম ডিমান্ড কত, মিনিমাম ডিমান্ড কত, কত ইউনিট জেনারেট করতেছে, এইগুলা দেখার বিষয় না, কিছু কস্ট ফিক্সড থাকবে। সেগুলা কোনগুলা? সেগুলা হচ্ছে এই যে এইগুলা সেমি ফিক্সড কস্ট। তো এই কস্টটা ম্যাক্সিমাম ডিমান্ডের সাথে নির্ভর করে, যে ম্যাক্সিমাম ডিমান্ড কত তার সাথে নির্ভর, কিন্তু কত ইউনিট জেনারেট করছে তার সাথে নির্ভর না। কত ইউনিট আমি জেনারেট করছি তার উপর সেমি ফিক্সড কস্ট ডিপেন্ডেন্ট না। তাহলে এটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু ম্যাক্সিমাম ডিমান্ড, এবং on account of annual interest and depreciation on capital investment of building equipment, taxes, salaries of management, clerical staff, ঠিক আছে? The maximum demand on the power station determines its size and cost of installation. একটা পাওয়ার প্ল্যান্টের ম্যাক্সিমাম ডিমান্ড যদি তুমি জানো তাহলে বুঝতে পারবে না এটা কত বড়। একটা 10 মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট আর একটা বললাম 2000 মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট, এটার সাথে কি ডিপেন্ডেন্ট? পাওয়ার প্ল্যান্টের সাইজ কত বড়, নাকি ইনস্টলেশন কস্ট কেমন। একটা 10 মেগাওয়াটের প্ল্যান্ট ইনস্টল করতে যত টাকা লাগবে 100 মেগাওয়াটের প্ল্যান্ট ইনস্টল করতে বেশি টাকা লাগবে না, তাই না? তাহলে ম্যাক্সিমাম ডিমান্ডটা হচ্ছে সাইজের সাথে নির্ভরশীল, তাই না? ফার্দার দ্য ট্যাক্সেস এন্ড ক্লারিক্যাল স্টাফ ডিপেন্ড অন দ্য সাইজ অফ দ্য প্ল্যান্ট এন্ড হেন্স আপন ম্যাক্সিমাম ডিমান্ড। এরপরে তোমাকে যে ট্যাক্স দিতে হবে, তারপরে ক্লারিক্যাল যে স্টাফ আছে, এগুলা ডিপেন্ড করবে কি প্ল্যান্টের সাইজের উপরে। এই জন্য একটা ফিক্সড কস্ট আর একটা হচ্ছে সেমি ফিক্সড কস্ট, মানে পুরোপুরি ফিক্সড না, এই ম্যাক্সিমাম ডিমান্ডের সাথে সম্পর্কিত। আরেকটা হচ্ছে রানিং বা আমাদের অপারেটিং কস্ট। তোমরা এই ফিক্সড আর সেমি ফিক্সডটা একটু ভালো করে রিডিং করো, রানিংটা আমরা এখনই দেখি। এরপরে দেখো রানিং কস্ট। রানিং কস্টটা কি? এটা তো অবশ্যই কত ইউনিট জেনারেট করতেছো তার সাথে সম্পর্কিত হবে, তাই না? মানে তোমার রান করতে যে খরচটা হয়, তো এই রানিং কস্টটা কিসের সাথে ডিপেন্ড করে? ফুয়েলের কস্ট। তো বেশি জেনারেট করলে বেশি ফুয়েল লাগবে, লুব্রিকেটিং অয়েলের কস্ট, মেইনটেনেন্স এর কস্ট, রিপেয়ারের কস্ট, ঠিক আছে? এই যে অপারেটিং স্টাফ যারা এগুলো অপারেট করে তাদের কস্ট, তাই না? এইগুলো ডিপেন্ড করবে হচ্ছে রানিং কস্টের উপর। তাহলে রানিং কস্ট সরাসরি কত ইউনিট জেনারেট হয়েছে তার সাথে সম্পর্কিত। এখন দেখো কস্ট অফ ইলেকট্রিক্যাল এনার্জি। ইলেকট্রিক্যাল এনার্জির কস্ট বের করার জন্য কয়েকটা পদ্ধতি আছে, ঠিক আছে? তো আমরা দেখব দুইটা ফর্ম আছে অ্যাকচুয়ালি। অ্যানুয়াল কস্ট বের করার জন্য দুইটা ফর্মের, একটা হচ্ছে 3 পার্ট ফর্ম, একটা 2 পার্ট ফর্ম, ঠিক আছে? 3 পার্ট ফর্মে আমার যে ওভারঅল অ্যানুয়াল ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেটেড, বার্ষিক যে বিদ্যুৎটা আমার উৎপাদন হয়েছে, সেটা 3টা পার্টে ভাগ করা হয়: ফিক্সড, সেমি ফিক্সড, রানিং। এটা আশা করি এতক্ষণে তোমরা বুঝছো ফিক্সড কি, সেমি ফিক্সড কি, রানিং কি। তাহলে টোটাল এনার্জি অফ কস্ট কি হবে? ফিক্সড, সেমি ফিক্সড, রানিং, ঠিক আছে? তো ফিক্সডটা কি আমরা জানি কনস্ট্যান্ট, সেমি ফিক্সড কি ম্যাক্সিমাম ডিমান্ডের সাথে সমানুপাতিক, আর রানিং কস্ট কি কত ইউনিট জেনারেট হয়েছে তার সাথে সমানুপাতিক, ঠিক আছে? তাহলে এটাকে কিভাবে লেখা যায়? এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি। এটা কি? এ হচ্ছে অ্যানুয়াল ফিক্সড কস্ট ইন্ডিপেন্ডেন্ট অফ ম্যাক্সিমাম ডিমান্ড। ওই যে একটু আগে আমরা যেটা পড়ে আসলাম এর আগের আর্টিকেলে 4.2 তে, যে অ্যানুয়াল ফিক্সড কস্ট ইন্ডিপেন্ডেন্ট অফ ম্যাক্সিমাম ডিমান্ড এন্ড এনার্জি আউটপুট। ফিক্সড কস্ট যেটা ম্যাক্সিমাম ডিমান্ডের ইন্ডিপেন্ডেন্ট, ম্যাক্সিমাম ডিমান্ডের সাথে সম্পর্কিত না, যেই কস্ট অবশ্যই হবে সেটাই হচ্ছে এ। আর বিটা কি?
বি হচ্ছে সেমি ফিক্সড কস্ট। এটা কি? কনস্ট্যান্ট হুইচ when multiplied by maximum kilowatt hour demand on the station gives the annual semi fixed cost। তার মানে কি, এটা একটা কনস্ট্যান্ট, যখন আমরা ম্যাক্সিমাম যে ডিমান্ড, ঠিক আছে, সেটা দিয়ে আমরা গুণ করব, তখন আমরা সেমি ফিক্সড কস্টটা পাবো। কেন? সেমি ফিক্সড কস্টটা ম্যাক্সিমাম ডিমান্ডের সাথে সম্পর্কিত। ম্যাক্সিমাম ডিমান্ড বেশি হইলে সেমি ফিক্সড কস্ট বাড়বে, কম হইলে কমবে। আর রানিং কস্ট এটা কি? এটা হচ্ছে আমার কিলোওয়াট আওয়ার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাই না? যত কিলোওয়াট আওয়ার হবে তত কিলোওয়াট আওয়ার দিয়ে গুণ করতে হবে। যেহেতু কিলোওয়াট আওয়ার বেশি হইলে এটা বাড়বে। এটা শুধুমাত্র ইউনিট জেনারেটেড বা কিলোওয়াট আওয়ারের সাথে সম্পর্কিত। এই জন্য আমার খরচটা কি বলেছে, এ প্লাস বি কিলোওয়াট প্লাস সি কিলোওয়াট আওয়ার। ঠিক আছে। এখন দেখো ম্যাক্সিমাম ডিমান্ডটা কিলোওয়াটে থাকে, এই জন্য এখানে কিলোওয়াট দেওয়া হয়েছে। আর ইউনিটটা কিলোওয়াট আওয়ারে থাকে, এই জন্য এখানে কিলোওয়াট আওয়ার দেওয়া হয়েছে। ঠিক আছে। তাহলে থ্রি পার্ট কস্টে এই তিনটাই আমরা হিসাব করে থাকি। টু পার্ট ফর্মে আমরা কিভাবে হিসাব করি? টু পার্ট ফর্মে হিসাবটা করা হয়েছে কিভাবে, এ কিলোওয়াট প্লাস বি কিলোওয়াট আওয়ার। ঠিক আছে। টু পার্ট ফর্মে বলা হচ্ছে, দেখো, ইট ইজ সামটাইমস কনভিনিয়েন্ট টু গিভ দ্য অ্যানুয়াল কস্ট অফ এনার্জি ইন টু পার্ট ফর্ম। তো অনেক সময় আমাদের টু পার্ট ফর্মে অ্যানালাইসিস করলেই সেটাই বেশি গ্রহণযোগ্য হয় এবং কনভিনিয়েন্ট হয়, থ্রি পার্টটা প্রয়োজন হয় না। In this case, the annual cost of energy is divided into two parts. এখানে দুই ভাগে ভাগ করা হয়। এ হচ্ছে ফিক্সড সাম পার কিলোওয়াট আওয়ার। এর মানে কি, পার কিলোওয়াট আওয়ারে আমার যে খরচটা হবে, ঠিক আছে, আমরা একটু মার্ক করি। এই যে এখান থেকে বলা হচ্ছে ফিক্সড সাম পার কিলোওয়াট আওয়ার অফ ম্যাক্সিমাম ডিমান্ড প্লাস এ রানিং চার্জ পার ইউনিট। তার মানে এখানেও ফিক্সড আর রানিং দুইটাই আছে, তাই না? পার কিলোওয়াটের ফিক্সড কস্ট এবং রানিং কস্টের যে হিসাব সেটা আছে। এটা কেমন? এই অ্যানুয়াল কস্টটা হচ্ছে জাস্ট এ প্লাস বি, এটাকে বড় হাতের অক্ষরে লেখা হয়েছে, এ কিলোওয়াট আওয়ার প্লাস বি, এ কিলোওয়াট প্লাস বি কিলোওয়াট আওয়ার। এটা কি? এ হচ্ছে একটা কনস্ট্যান্ট, যেটাকে আমরা ম্যাক্সিমাম কিলোওয়াট ডিমান্ড দিয়ে যদি গুণ করি, ঠিক আছে, তাহলে আমরা এখানে কি পাবো, ফার্স্ট পার্ট অফ দ্য অ্যানুয়াল কস্ট, অ্যানুয়াল যে কস্ট হচ্ছে তার ফার্স্ট পার্টটা পেয়ে যাবো। আর বি কি? বি একটা কনস্ট্যান্ট, যেটাকে আমরা কিলোওয়াট আওয়ার দিয়ে গুণ করলে কি পেয়ে যাব, আমাদের অ্যানুয়াল যে রানিং কস্ট সেটা পেয়ে যাব, তাই না? তো দুইটার ক্ষেত্রে দেখো, একটা জিনিস এখানে দুইটার ক্ষেত্রেই কমন ছিল। থ্রি পার্টের ক্ষেত্রেও সি কিলোওয়াট আওয়ার একটা অপশন ছিল, এখানে বি কিলোওয়াট আওয়ার আছে। তার মানে কত ইউনিট জেনারেট হয়েছে এর জন্য খরচ, এটা দুইটার মধ্যেই আছে, তাই না? আর থ্রি পার্টে একটা আলাদা কনস্ট্যান্ট ছিল, এটা হচ্ছে ফিক্সড কস্ট, ওইটা সরাসরি বসে গেছে। আর সেমি ফিক্সড কে দেখো, একটা কনস্ট্যান্টের সাথে ম্যাক্সিমাম ডিমান্ড গুণ, এখানেও একটা কনস্ট্যান্টের সাথে ম্যাক্সিমাম ডিমান্ড গুণ। তাহলে জাস্ট দুইটার মধ্যে বাদ গেল কি, এখানের মধ্যে যেটাকে ফিক্সড কস্ট বলা হয়েছে, ওই ফিক্সড কস্টটাকে বাদ দিয়ে এখানে আলাদা করে এই টু পার্ট ফর্ম বের করা হয়েছে। কেন? ক্যালকুলেশনটাকে ইজিয়ার করা হয়েছে, তাই না? এখানে বলা হয়েছে, দেখো, ইট ইজ ইন্টারেস্টিং টু সি দ্যাট টু পার্ট ফর্ম ইজ এ সিম্পলিফিকেশন অফ থ্রি পার্ট ফর্ম. A little reflection shows that constant A of three-part form has been merged in fixed sum per kilowatt maximum demand in two-part form. তার মানে বলা হচ্ছে এখানে হিসাবটাকে ইজি করার জন্য এই যে এখানে এ একটা পার্ট ছিল না, এই এ পার্টটার ক্যালকুলেশনও এখানে বড় এর ভিতরে ইনক্লুড করা হয়েছে, আর বি তো আছেই। এই দুইটা ইনক্লুড করে এটা তৈরি করা হয়েছে, যাতে আমাদের এই টোটাল কস্ট হিসাব করতে এত জটিলতা করতে না হয়, দুইটা স্টেপে যেন আমরা ইজিলি করে ফেলতে পারি। এখন আমরা দেখব
কিভাবে আমরা ডেপ্রিসিয়েশন বের করব? অবচয় যে হয়, বললাম একটা জিনিস 100 কোটি টাকা দিয়ে কিনছো, 10 বছর পরে এটার মূল্য হয়ে গেছে 80 কোটি টাকা, তাহলে 20 কোটি টাকা অবচয় বা ডেপ্রিসিয়েশন। এটা কিভাবে ক্যালকুলেট করে? ঠিক আছে, বিভিন্ন নিয়ম আছে। একটা তো আমরা যেটা সবাই পছন্দ করি, স্ট্রেট লাইন মেথড, একদম সোজা সাপটা হিসাব। আরেকটা হচ্ছে ডিমিনিশিং ভ্যালু, আরেকটা হচ্ছে সিঙ্কিং ফান্ড। স্ট্রেট লাইন মেথডে কি বলা হচ্ছে, অ্যানুয়াল যে ডেপ্রিসিয়েশন চার্জ সেটা হবে টোটাল ডেপ্রিসিয়েশন বাই ইউজফুল লাইফ। এটা তো সহজ হিসাব নাকি, একটা জিনিস কত বছর যাবে তার টোটাল ডেপ্রিসিয়েশন কত ভাগ দিলে আমরা বার্ষিক ডেপ্রিসিয়েশন চার্জ পাবো, তাই না? এখানে একটা এক্সাম্পল দিচ্ছে, দাস ইফ দ্য ইনিশিয়াল কস্ট অফ ইকুইপমেন্ট ইজ, মনে করো 1 লক্ষ রুপি, স্ক্র্যাপ ভ্যালু 10,000 রুপি। মানে মনে করো তুমি 1 লক্ষ টাকা দিয়ে একটা কিছু কিনলা, এটাকে তুমি 20 বছর ইউজ করলা, 20 বছর ইউজ করার পর এটা নষ্ট হয়ে গেছে, তারপরেও এর কিছু দাম থাকবে না, স্ক্র্যাপ ভ্যালু থাকবে না। এটাকে স্ক্র্যাপ হিসাবে যদি আমি বিক্রি করি, তাহলে অন্তত 10,000 টাকা তো পাবো। তাহলে যখন একদম 20 বছর পরে এর মূল্য দাঁড়ালো 10,000 টাকা, তাহলে এটা যাবে 20 বছর, এটা আমি জানি। তাহলে এই 1 লক্ষ টাকা থেকে 10,000 বাদ দিয়ে যত বছর এটা টিকবে সেটা দিয়ে যদি আমি ভাগ ভাগ দেই, তাইলে আমি কি পেয়ে যাব, প্রতি বছরে এর ডেপ্রিসিয়েশন কত, প্রতি বছর বছর এর দাম কত কমতেছে। যদি এখন আমরা যে এক্সাম্পল দিলাম এটার হিসাব করি, তাহলে স্ট্রেট লাইন একদম সোজা সাপটা হিসাব হচ্ছে প্রতি বছর এই জিনিসটার মূল্য 4,500 রুপি করে কমছে। ঠিক আছে, তার বিভিন্ন মেথড আছে, ডিমিনিশিং ভ্যালু মেথড। ঠিক আছে, এটা এখানে এই যে ইউজফুল লাইফ, ইনিশিয়াল ভ্যালু, আফটার ভ্যালু দিয়ে যেভাবে দেখাইছে আর কি। প্রথমে তুমি কিনছো এত টাকা দিয়ে, বা এটার আজকের যখন কিনছো তখন মূল্য ছিল পি, ইউজফুল লাইফ হয়েছে এত, এন সংখ্যক, এন এর পরে এটা যে স্ক্র্যাপ ভ্যালু, এটা তো আর ব্যবহার করা যাচ্ছে না, স্ক্র্যাপের মূল্য হয়ে গেছে। তাইলে প্রতি বছর বছর কত কমতেছে, পি মাইনাস এ বাই এন করলে, পি মাইনাস, সরি এস, এটাকে এস বলা হচ্ছে পয়েন্টের নামে, কিন্তু ভ্যালু হচ্ছে এস। পি মাইনাস এস বাই এন করলে তুমি কি পাচ্ছ, প্রতি বছর বছর কত কমতেছে। এই প্রতি বছর বছর যত কমতেছে, এই প্রত্যেকটা ঘর যদি 1 বছর হয়, তাহলে এই যে এই পয়েন্টটাই মনে করো 4,500 কমলো, আবার 4,500 কমলো, আবার 4,500 কমলো। এটাকে বলে স্ট্রেট লাইন মেথড। ঠিক আছে, একদম সোজা করে আমাদের হিসাব। এরপরে আরো বিভিন্ন ধরনের পদ্ধতি আছে, যেমন ডিমিনিশিং ভ্যালু মেথড, তারপরে থিঙ্কিং ফান্ড মেথড। ঠিক আছে, অর্থাৎ বিভিন্ন ধরনের আমরা যখন পলিনোমিয়াল ইকুয়েশন গুলো আনি, এই যে উপরে a+1+r⁴ এই ধরনের পলিনোমিয়াল ইকুয়েশন হলে এটাকে আরেকটু প্রিসাইজ করার চেষ্টা করি। ঠিক আছে, যেমন আমরা এখানে কি করছি, স্ট্রেট লাইনে দেখো একদম সোজা হিসাব না, কোনো তো ব্যস্তম নাই, প্রতি বছর সমান সমান করে কমতেছে। কিন্তু অ্যাকচুয়ালি অনেক জিনিসের ক্ষেত্রে দেখা যায় না, প্রথম দিকে রেট একভাবে কমে, তারপর একটা পর্যায়ে গিয়ে রেট আরো দ্রুত কমে যায়, তাই না? একটা জিনিস আজকে 1 কোটি টাকা দিয়ে কিনছো, 1 বছর পরে এমনও হইতে পারে যে মার্কেটে এর ভ্যালু 4,500 রুপি যে কমাইছো, এভাবে কমে নাই, এটার অ্যাকচুয়াল ভ্যালু আর একটু কমছে, 3,500 রুপি কমছে। পরের বছরে মনে করো 4,500, তারপর পরের বছর 5,500, যত সময় যাচ্ছে তত ডেপ্রিসিয়েশন বাড়তেছে। তাহলে এই ধরনের ক্যালকুলেশন হইতে পারে, তাই না, বছর বছর কিভাবে চেঞ্জ হয়। তো ওইগুলাকে প্রিসাইজ হিসাব করার জন্যই এই পরবর্তী পদ্ধতিগুলা, ডিমিনিশিং ভ্যালু মেথড, সিঙ্কিং ফান্ড মেথড। ঠিক আছে, ডিমিনিশিং ভ্যালু মেথডে কি করা হয় দেখো, ম্যাথমেটিক্যাল টার্মটা আমরা দেখি। একটা টার্মকে ধরা হয় পি, এটা হচ্ছে ক্যাপিটাল কস্ট অফ ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট গুলো প্রথমে যে দাম দিয়ে কিনছো। এন হচ্ছে যত বছর তুমি এটা ইউজ করতে পারবা। এস হচ্ছে স্ক্র্যাপ ভ্যালু, একদম ইউজ শেষে কত ভ্যালু দাঁড়াবে। তো 1 বছর পরে এটার ভ্যালু কত হবে, ঠিক আছে, সেটা কিভাবে বের করব। এখানে বলা হচ্ছে, সাপোজ দ্যাট অ্যানুয়াল ইউনিট ডেপ্রিসিয়েশন ইজ এক্স, প্রতি বছর এক্স করে আমার ডেপ্রিসিয়েশন হয়। ইট ইজ ডিজায়ার টু ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ইন টার্মস অফ পি, এন এন্ড এস।
তাহলে এক্স এর ভ্যালুটা আমরা পি আর এন এস এগুলোর সাপেক্ষে যদি বের করি, তাহলে দেখো প্রথমে ভ্যালু ছিল পি, 1 বছর পরে কত হবে? পি মাইনাস পি এক্স নাকি, টোটাল তার সাথে 1 বছরে যতটুকু খরচ তার ডেপ্রিসিয়েশন হবে, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন ইউনিট, সেটা নাম দিছি এক্স। তাহলে আমি ক্যালকুলেশন করলে কি পাই? 1 বছরে পি ইন্টু 1 - এক্স। 2 বছর পরে কি হবে? 2 বছর পরে ভ্যালু হয়ে গেছে তো এটা পি মাইনাস পি এক্স, তাই না? 2 বছর পরে ভ্যালু এটা। আর ডেপ্রিসিয়েশন হইতে কত? পি মাইনাস পি এক্স ইন্টু এক্স, তাই না? অনেকটা চক্রবৃদ্ধির মতো, ব্যাংকের হিসাবগুলা যখন একটা আছে সরল মুনাফা, একটা চক্রবৃদ্ধি মুনাফা। তো ডিমিনিশিং ভ্যালু গুলাতে আমরা দেখি যে প্রথম দিকে রেট একভাবে কমে, তারপর রেট আরো বেশি করে কমে যায়, তাই না? এই জন্য এখানে স্কোয়ার চলে আসে। তাহলে 2 বছর পরে চলে আসছে পি ইন্টু 1 - এক্স স্কোয়ার। এন বছর পরে কি হবে? পি ইন্টু 1 - এক্স টু দি পাওয়ার এন। ঠিক আছে? তো এইটা হচ্ছে ডিমিনিশিং ভ্যালু মেথড, যে আমি আরো একুরেটলি হিসাব করলাম, আমার এক এক বছরের জন্য আলাদা আলাদা হিসাব করে ডিমিনিশিং ভ্যালুতে আমার চলে আসে পি ইন্টু 1 - এক্স টু দি পাওয়ার এন। আর সিম্পল ক্যালকুলেশন যেটা ছিল স্ট্রেট লাইন, ওটা ছিল পি মাইনাস এস বাই এন। ঠিক আছে, জাস্ট বিয়োগ দিয়ে ভাগ দিলেই হয়ে যেত, তাই না? তাইলে একইভাবে এখানে আরো যে আমাদের ক্যালকুলেশন গুলো আছে, এই ক্যালকুলেশন গুলা করে তুমি যদি গ্রাফ আঁকো, তাহলে তুমি দেখবা এক এক বছর এক এক ভাবে রেট কমছে, তাই না? প্রথম বছর কমছে এখানে, দ্বিতীয় বছর এখানে, তৃতীয় বছর এখানে, এইভাবে করে এক সময় এসে এখানে এসে স্ক্র্যাপ ভ্যালুতে আসছে, স্ট্রেট লাইনে আসে নাই, তাই না? এটা যদি স্ট্রেট লাইনে আসতো তাহলে কি হইতো? তাহলে অ্যাকচুয়াল লাইনের থেকে স্ট্রেট লাইনটা একটু উপরে হইতো না, তাই না? ওইটাই হয়তো তোমার ক্যালকুলেশনের এরর নাকি। তুমি তো স্ট্রেট ধরছো প্রতি বছর সমান করে কমে, এখন অ্যাকচুয়াল যদি প্রতি বছর সমান করে না কমতো তাহলে কি হইতো? তাই তখন হচ্ছে আমরা এই ধরনের মেথড গুলা ইউজ করবো। ঠিক আছে? আরেকটা হচ্ছে লাস্টে যেটা আছে, সিঙ্কিং ফান্ড মেথড। এটা হচ্ছে এ ফিক্সড ডেপ্রিসিয়েশন চার্জ ইজ মেড এভরি ইয়ার এন্ড ইন্টারেস্ট কম্পাউন্ডেড অন ইট অ্যানুয়ালি। আমরা প্রতি বছরের জন্য একটা ফিক্সড ডেপ্রিসিয়েশন চার্জ আমরা ধরি, এবং অ্যানুয়ালি এটার ইন্টারেস্ট কত আসবে সেটা বের করি। ঠিক আছে? তাহলে দেখো এখানে নতুন একটা টার্ম আসে, সেটা হচ্ছে অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট এক্সপ্রেসড এজ এ ডেসিমাল। প্রতি বছর আমার যে ইন্টারেস্ট আছে সেটা সহ আমরা এখানে হিসাব করি। তাহলে কেমন? ইনিশিয়াল ভ্যালু অফ ইকুইপমেন্ট হচ্ছে পি, ইউজফুল লাইফ এন্ড স্ক্র্যাপ ভ্যালু এস, আর আর হচ্ছে অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট এক্সপ্রেসড এজ ডেসিমাল। প্রতি বছর আমি যে ইন্টারেস্টটা দিচ্ছি, ঠিক আছে, সেটারও একটা হিসাব এখানে চলে আসে। তাহলে দেখো, তার মানে কি, একটা জিনিস আমি কিনলাম, এর স্ক্র্যাপ ভ্যালু হচ্ছে এস, তাহলে এই জিনিসটা রিপ্লেস করতে কত টাকা লাগবে? এটা মনে করো স্ক্র্যাপ হয়ে গেছে, এটা রিপ্লেস করতে গেলে এই স্ক্র্যাপের সাথে আবার ওই ইনিশিয়াল ভ্যালু যোগ করতে হবে না? তাহলে এটার কস্ট অফ রিপ্লেসমেন্ট হচ্ছে পি মাইনাস এস, ইনিশিয়াল ভ্যালু বিয়োগ স্ক্র্যাপ ভ্যালু। স্ক্র্যাপের তো একটা মূল্য আছে, নাহলে আমরা বলতাম এটা কিনছি, আবার রিপ্লেস করতে এত পরিমাণে টাকা রাখি। কিন্তু এটা যে স্ক্র্যাপ ভ্যালু আছে, এই জন্য যে স্ক্র্যাপ ভ্যালুটা তোমাকে একটু এখানে অ্যাডভান্টেজ দিচ্ছে, রিপ্লেসমেন্টটা অ্যাকচুয়ালি পি হয় নাই, পি মাইনাস এস হয়েছে। ঠিক আছে? তাহলে এখন আমরা দেখি, তাহলে দেখো আহ, একটা অ্যামাউন্ট মনে করো কিউ is set aside as depreciation charge every year। প্রতি বছর তোমার যে ডেপ্রিসিয়েশন হচ্ছে সেটা একটা ভ্যালু, and interest compounded on it that an amount of p minus is available after n years। এবং প্রতি বছর এটার যে অ্যানুয়াল ইন্টারেস্ট দিতে হচ্ছে তোমাকে, তাই না? সেটা সহ তোমার এখানে হিসাব করতে হচ্ছে। আগে তো তুমি দেখছো আজকের ভ্যালু, তারপরে এটা যখন ইউজ করা শেষ তখন ভ্যালু কত, কয় বছর চালাবে। কিন্তু এটার সাথে তোমার যে ইন্টারেস্ট দিতে হবে সেই ইন্টারেস্ট সহ
একদম একুরেট ক্যালকুলেশনটা চলে আসে এই সিঙ্কিং ফান্ড মেথডে, ঠিক আছে? তাইলে এখানে ফাইনালি সিঙ্কিং ফান্ডে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়ায়? সিঙ্কিং ফান্ডে দেখো, এই যে বলা হচ্ছে এখানে অ্যামাউন্ট কিউ ডিপোজিটেড এট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার, 1 বছর পরে তোমার ইকুয়েশন ইয়া যে কিউ তোমার ডিপোজিট করতে হবে, কিউটা কি ছিল? অ্যানুয়াল ইন্টারেস্ট রেট, ঠিক আছে? an amount q at annual interest rate। তাহলে তোমার যে কিউটা দিতে হবে প্রথম বছরে, এটা হচ্ছে কিউ ইন্টু 1 + r⁻n−1। আর দ্বিতীয় বছরে তোমার যেটা দিতে হবে সেটা কি? কিউ ইন্টু 1 + r n−2। তৃতীয় বছরে কিউ ইন্টু 1 + r n−3। এভাবে করে তোমাকে কি দিতে হবে? কিউ অ্যামাউন্ট এটা ডিপোজিট করতে হবে। তাহলে যদি n বছর হয় তাহলে কি হবে? n বছর কি প্রতি বছর একটা যোগ দিয়ে n পর্যন্ত গেলে যেটা হয় সেই ভ্যালুটা আমার এখানে আসলো, ঠিক আছে? তাহলে দেখো এটা কেমন ধরনের সিরিজ, এটা কি সমান্তর ধারা না গুণোত্তর ধারা, তাই না? এই ধারা দিয়ে ক্যালকুলেশন করে আমাদের ফাইনালি আমরা যে ক্যালকুলেশনটা এখানে দাঁড়ায় সেটা হচ্ছে দিস টোটাল ফান্ড মাস্ট বি ইকুয়াল টু দ্য কস্ট অফ ইকুইপমেন্ট রিপ্লেসমেন্ট অফ ইকুইপমেন্ট পি মাইনাস এস। তাহলে রিপ্লেসমেন্ট ইকুইপমেন্টের দামের সমান হয় যে এই ভ্যালুটা। তো সবার লাস্টে আমরা এখানে ক্যালকুলেশন করে একটা সিঙ্কিং ফান্ড পাই। এই সিঙ্কিং ফান্ড হচ্ছে কিউ। তো the value Q gives the uniform annual depreciation charge। তার মানে তুমি তোমার যে একটা অ্যামাউন্ট, যে অ্যামাউন্টটা তোমার ইন্টারেস্ট দেওয়া লাগতেছে বা প্রতি বছর বছর তোমার কমে যাচ্ছে, ঠিক আছে? তো এই ফান্ডটা তুমি কি যদি জানতে পারো তাহলে তুমি ওইটা অ্যাকচুয়ালি তোমার আয় থেকে এটা তুমি আলাদা করে ইয়া করে রাখতে পারবে না? ফিউচার তোমার কোনো হ্যাজার্ডের জন্য জমা করে রাখতে পারবা নাকি? তাইলে আমার কাছে এই অ্যামাউন্টটা থাকলো, এই সিঙ্কিং ফান্ডটা, এই ফান্ডটা আমি কি করতে পারবো ইন ফিউচার, আমি যদি এটাকে সেভ করি এই অ্যামাউন্ট প্রতি বছর করে, তাইলে আমার যতটুকু আস্তে আস্তে ডেপ্রিসিয়েশন হয়ে কমে যাচ্ছে, আমি এটাকে একটা অ্যাডভান্টেজ ফান্ড হিসাবে প্রয়োজনের সময় আমি ইউজ করতে পারবো, যে যখন স্ক্র্যাপ হয়ে গেছে তখন আমার কাছে পুরা ডেপ্রিসিয়েশন ভ্যালু আস্তে আস্তে জমে যাবে। তাহলে এটা তো আমার জানতে হবে যে ভ্যালুটা আসলে কত, ঠিক আছে? তো সবার লাস্টে একটা কথা বলা হচ্ছে, দো দিস মেথড ডাজ নট ফাইন্ড ভেরি ফ্রিকুয়েন্ট অ্যাপ্লিকেশন ইন প্র্যাকটিক্যাল ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টিং। তো প্র্যাকটিক্যাল যে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টিং আছে, অবচয় হিসাব, আমরা 3টা মেথড দেখলাম, অ্যাকচুয়ালি একদম প্র্যাকটিক্যালের সাথে এগুলা ম্যাচ করে না। একদম প্র্যাকটিক্যাল কেসে অনেক ধরনের ফ্যাক্টর আসে, অনেক ধরনের কেস আসে, এগুলা তখন আমাদের ক্যালকুলেশনে নাও আসতে পারে, ঠিক আছে? মানে এক্সাক্ট মিলতে না পারে, কিন্তু ইনিশিয়ালি এই ধরনের ক্যালকুলেশন গুলা দিয়েই এই হিসাবগুলা করা হতো, ঠিক আছে? তাহলে আমরা আজকে মেইনলি যে বিষয়গুলোর সম্বন্ধে আইডিয়া নিলাম, একটা হচ্ছে কি, যে কিভাবে আমরা এনার্জির হিসাবটা করি, উৎপাদন খরচ, ঠিক আছে? আমি বিক্রয় খরচ বলতেছি না, বিক্রয় খরচটাকে বলা হয় ট্যারিফ, ঠিক আছে? আর জেনারেশন কস্টের এটাকে ডিসকাশন করা হচ্ছে কিভাবে, ইকোনমিক্স অফ পাওয়ার জেনারেশন। তো এই জেনারেশনের ক্ষেত্রে আমরা কি কি টার্ম শিখলাম? ইন্টারেস্ট কি, আমার যেটা দেওয়া লাগে, ডেপ্রিসিয়েশন কি, ফিক্সড কস্ট, সেমি ফিক্সড কস্ট, রানিং কস্ট, 2 পার্ট, 3 পার্ট, কিভাবে এগুলো আমরা ডেপ্রিসিয়েশন বা অবচয় বের করতে পারি, এই জিনিসগুলোর সম্বন্ধে আমরা একটা আইডিয়া নিলাম।